5 আগস্টের পরে একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী রাষ্ট্রের সরকারের পতন হয়েছে। সেই সরকারের পতনকে কেন্দ্র করে ভিসা জটিলতা থেকে শুরু করে বাণিজ্য জটিলতা এবং অন্যান্য বিষয়গুলো এবং এখন পর্যন্ত যা চলছে, সেই জায়গাটা কিভাবে যে ভারত মূল্যায়ন করছে আমি বুঝতে পারছি না। কারণ এই সময়টাতে তো আমাদের আসলে কিছু করার নাই। আমরা তো একটা কর্তৃত্ববাদ থেকে মুক্তি পাইতে চাইতেই পারি, কিন্তু সেই কর্তৃত্ববাদ ফেসিবাদের সাথে যদি ভারতের সম্পর্ক গভীর হয়, আর সেই জন্য তো আমরা আমাদের এদেশের মানুষ এর সাফার তো সে নিবে না এক। এবং সেটা কিন্তু আমরা তো প্রায় 15 বছর ভারত এই যেভাবে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে ফেসিজম এবং কর্তৃত্ববাদের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের মানতে বাধ্য হতে হয়েছে। কিন্তু যখন আমরা এর থেকে মুক্তি পেলাম, তারপরে ভারত আগের লিগেসি ধরে রাখার চেষ্টা করছে। এটা তো আসলে আন্তর্জাতিক কূটনীতির ভাষা এভাবে হতে পারে না। আপনি সারা পৃথিবী কিন্তু বাংলাদেশের এই 5 আগস্টকে অভিনন্দন জানিয়েছে, আমাদের নতুন সরকারগুলোকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি আপনি দেখেন ভারত কিভাবে দেখছে, আমি এটা আমার ভারতের মূল্যায়নটাও আমার কাছে খুব ক্লিয়ার না, মানে অন্যরা অন্যভাবে ব্যাখ্যা করতে চায়। যেখানে জাতিসংঘের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আছে এই ফেসিবাদ কর্তৃত্ববাদ নিয়ে, বাংলাদেশে প্রায় 1400 লোকের শহীদ হওয়া নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট আছে। সেই জাতিসংঘ এবং আন্তর্জাতিক যে স্বীকৃতি বাংলাদেশের 5 আগস্টের, সেটাওকে কিন্তু ভারত আমলে নিচ্ছে না। এবং সবার কাছে খুব ক্লিয়ার যে ফেসিবাদ কর্তৃত্ববাদ ছিল সারা পৃথিবীতে। আমরা কিন্তু কোনো ধরনের রেজিম পরিবর্তন করি নাই। আমরা কিন্তু একটা মানে সাধারণ কোনো গণঅভ্যুত্থান না, বড় ধরনের গণঅভ্যুত্থান। সেজন্য আমি বলছি যে আমার কাছে মনে হচ্ছে ভারত একটু অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি করছে না তো বাংলাদেশের সাথে, করছে কি না, করছেই তো মনে হচ্ছে। আর একটা হলো বাংলাদেশ তো জাস্ট তার সার্বভৌমত্ব, তার অস্তিত্ব, তার পরিচয় টিকিয়ে রাখার জন্য যতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছে। ভারতের প্রতি কিন্তু বাংলাদেশ অ্যাগ্রেসিভ কূটনীতি করছে না। ভারতের ভিসা জটিলতা কিন্তু বাংলাদেশ ভিসা জটিলতা তৈরি করে নাই। ভারত কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের কোনো ফেসিবাদী বা কর্তৃত্ববাদী শাসকের আশ্রয় দেয় নাই। বাংলাদেশ কিন্তু ভারতের সীমান্তে কোনো হত্যা করছে না। বাংলাদেশ কিন্তু ভারতের বাণিজ্য বন্ধ করে দিচ্ছে না, বরং বাংলাদেশ চেষ্টা করছে সম্পর্কটা কিভাবে রক্ষা করা যায়। কিন্তু এইরকম একটা গণঅভ্যুত্থানের পরে, যেটা আন্তর্জাতিক স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক এটা স্বীকৃত, তারপরেও আপনি যে ফ্যাক্টশিটের কথা বলছেন, সে ফ্যাক্টশিট ভারতের কূটনীতিকরা বুঝতেছেন না, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতেছে না, বা বুঝে থাকলে অবশ্যই বুঝতেছেন। বোঝার পরেও তারা যে অবস্থান নিচ্ছেন, এই অবস্থানটা ভারত তো একটা জিনিস খেয়াল করার কথা দরকার আর কি। হয়তো ওনারা আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, কিন্তু আমরাও তো একটা জিনিস চিন্তা করতে পারি। সেটা হলো বাংলাদেশ কিন্তু এখন আসলে মানে ইন্টারন্যাশনালি সেটা ক্রিম, বাংলাদেশের গুরুত্ব অনেকের কাছে। এখন ভারত এমনি কিন্তু মোটামুটি সাউথ এশিয়ার বিভিন্ন জায়গায় তার অবস্থান কিন্তু দুর্বল অন্যান্য রাষ্ট্রগুলো। সেখানে বাংলাদেশ যেখানে বড় প্রতিবেশী হিসাবে ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়, সেটা কিন্তু হচ্ছে না। আর আপনি যেটা বলছেন আরেকটা বিষয়, যে সার্ক কেন্দ্রে কিন্তু আমাদের একটা কূটনীতি আছে, যেটা আমরা অনেক সময় মিস করছি। এবং বর্তমানে যে প্রাইম মিনিস্টার আসছেন, ওনার সাথে কিন্তু সার্কের একটা সম্পর্ক আছে। সেই জায়গা থেকে আবার সার্কের বিকল্প হিসেবে কিন্তু বিমস্টেক তৈরি হয়েছিল। বর্তমানে বাংলাদেশ যেহেতু তার প্রধান চিফ, তো এই দুইটার রসায়ন কিন্তু ডিফারেন্ট। মানে সার্ককে এক ধরনের ম্লান করার ক্ষেত্রে অনেকে বলে থাকে বিমস্টেকের ইয়া, আর অন্যদিকে বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে, যে এই যে আপনার শেখ হাসিনার এই বক্তব্যের কারণে যে প্রধানমন্ত্রী না যাওয়া, বা যদি হয়ে থাকে এরকম, বা অন্য কোনো কারণে যদি হয়ে থাকে, যে কারণেই হোক না কেন, এই যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে। এখানে আপনি দেখেন ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের প্রধান হিসেবে যে কিছু সাইডলাইনে কিছু কথা শোনা হবে, কিছু মানে প্রোগ্রাম হবে প্রধানমন্ত্রীদের সাথে বা অন্যান্য প্রেসিডেন্টের সাথে, হেড অফ দ্য কান্ট্রির সাথে। তো ঠিক সেটা খুবই ইম্প্যাক্ট ফেলে না, এগুলো জাস্ট শোনা, আমি পার্টিসিপ্যান্ট। কিন্তু যেটা খুব ভালো হয়েছে সেটা হলো ব্রিক্স হলো একটা, আমার একটা নিজস্ব স্টাডি আছে, এই নিয়ে আমি বেশ কয়েকটা মানে বিগ কনফারেন্সে বক্তৃতা দিয়েছি। একটা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছিল লিসবনে, সেখানে আমি কথা বলেছি। এবং চীনে চাইনিজ অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্স, এটা আসলে চাইনিজ না, তাইওয়ান অ্যাসোসিয়েশন অফ পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স আয়োজন করেছিল। সেখানেও আমি এটা বলার চেষ্টা করেছি যে ব্রিক্সে আমার স্টাডি হলো প্রায় 80% স্টেট যারা মেম্বার, তারা কর্তৃত্ববাদী রাষ্ট্র। সুতরাং যেখানে সারা পৃথিবীতে এখন একটা ডেমোক্রেটিক ফ্লো চলছে, এবং আমরা যাদের সাথে অনেক বেশি অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক কারণে সম্পর্ক রাখতে চাই পশ্চিমা গোষ্ঠী, তাদের কিন্তু এই ব্রিক্সের ব্যাপারে একটা রিজার্ভেশন আছে। তো সেই জায়গাতে ব্রিক্সের কিন্তু আরেকটা বড় ব্যাপার হলো সে অল্টারনেটিভ গ্লোবাল ওয়ার্ল্ড বানাতে চায়। তো সেটা কিন্তু পশ্চিমা ওয়ার্ল্ডের বিরোধী। সেখানে আমরা আমাদের এই কেওয়াজের মধ্যে পড়লাম না, আমরা আমাদের মধ্যে থাকলাম। সব কিছু মিলে আমি মনে করি একদিক দিয়ে প্রতিবাদ করা গেল, অন্যদিকে নিজের অবস্থান শুরু করা গেল, নিজের পরিচয় প্রকাশ করা গেল, সার্বভৌমত্ব দেখানো গেল, আবার
আমরা তো আসলে নিজে নিজে কাজ করছি না, তুমি আমাকে প্রথমে অ্যাটাক করো, তারপরে আমি জাস্ট একটা প্রতিবাদ করি, এছাড়া তো আমার অস্তিত্বের রক্ষার আর কোনো সুযোগই নেই।